গল্পের শুরুতে আমরা এমন একটি জায়গা দেখতে পাই যেটা প্রথম দেখায় একদম স্বপ্নের মতো মনে হয়। চারপাশে সবুজ ঘেরা খোলা মাঠ, ঘন জঙ্গল আর খোলা বাতাসে খেলাধুলা করা ছোট ছোট সব বাচ্চা। এই জায়গাটির নাম গ্রেস ফিল্ড হাউস। এটি এমন একটি এতিমখানা বা অনাথ আশ্রম যা বাইরে থেকে এত সুন্দর যে ভেতরে ঢোকার আগেই মন শান্ত হয়ে যায়। কিন্তু গল্পের দুনিয়ায় যে জায়গাগুলো দেখতে সবচেয়ে সুন্দর হয় সেগুলোই সাধারণত সবচেয়ে বড় এবং ভয়ানক রহস্য লুকিয়ে রাখে। এই অনাথ আশ্রমে বিভিন্ন বয়সের অনেক বাচ্চা থাকে, কেউ 4 বছরের, কেউ 10 বছরের, আবার কেউ 11 বছরের। এরা সবাই একে অপরকে আপন ভাই বোনের মতো মনে করে। দৌড়াদৌড়ি, হাসি তামাশা, একসাথে পড়ালেখা, এদের জীবন দেখতে একদম সাধারণ মনে হয়। কিন্তু যদি খুব মনোযোগ দিয়ে দেখো তবে দুটো জিনিস সাথে সাথে তোমার চোখে পড়বেই। প্রথমত, এখানে থাকা প্রতিটি বাচ্চার গলায় একটি নাম্বারের ট্যাটু করা আছে। বাচ্চার কোনো নাম নেই, তাদের পরিচয় এই নাম্বার দিয়েই। এমা হলো 2319, নরমান হলো 63194 আর রে হলো A194। এই নাম্বারগুলো শুধু যে পরিচয় দেওয়ার জন্য তা কিন্তু নয়, এগুলোর পেছনে আরো বড় কোনো কারণ আছে, কিন্তু সেটা জানার সময় এখনো আসেনি। দ্বিতীয়ত, এই অনাথ আশ্রমের চারপাশটা অনেক উঁচু কাঠের ফেন্স বা বেড়া দিয়ে ঘেরা। কোনো বাচ্চাই সেই ফেন্স পার হয়ে বাইরে যেতে পারে না। আর একটা বড় মেইন গেট আছে যার কাছে যাওয়াও কঠোরভাবে নিষেধ। এই সব কিছুর দেখাশোনা করে একজন মহিলা যাকে সব বাচ্চা খুব আদর করে মা বা মামা বলে ডাকে। তার নাম ইজাবেলা। সে বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে, তাদের সব খেয়াল রাখে। রোজ তাদের আইকিউ টেস্ট নেওয়া হয়, নতুন নতুন সব প্রশ্ন করা হয়। ইজাবেলা বলে এই পড়াশোনা আর পরীক্ষাগুলো এজন্যই নেওয়া হয় যাতে বাইরে থেকে কোনো পরিবার এসে তাদের দত্তক নিলে তারা বাইরের দুনিয়ায় খুব সহজে টিকে থাকতে পারে। সবকিছু একদম স্বাভাবিকই মনে হয়। একদিন দুপুরে মাঠে সব বাচ্চারা লুকোচুরি খেলছিল। একটা বড় টিমের খেলা চলছিল। কিছু বাচ্চা জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ছিল, আর যে ধরে সে তাদের খুঁজে বের করার চেষ্টা করছিল। আজ ধরার দায়িত্ব পড়েছিল নরমানের উপর। আর নরমান কোনো সাধারণ ছেলে নয়, সে নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে পুরো জঙ্গলের নকশাটা আগে থেকেই মাথায় গেঁথে নিয়েছিল। তারপর এক একে লুকিয়ে থাকা সব বাচ্চাদের অবস্থান আন্দাজ করে তাদের খুঁজে বের করছিল। ছোট ছোট বাচ্চারা যেখানে লুকিয়েছিল তারা দ্রুত ধরা পড়ে গেল। যারা বড় ছিল তারা একটু বেশি বুদ্ধি খাটিয়ে লুকিয়েছিল, কিন্তু শেষমেশ তারাও ধরা পড়ে যায়। সবার শেষে ছিল এমা, যে সব বাচ্চার মধ্যে সবচেয়ে চটপটে আর চালাক। কিন্তু নরমান তার চালাকিটা আগেই বুঝে গিয়েছিল। নিজের জায়গা থেকে নড়াচড়া করা এমাকে নরমান তার দারুণ বুদ্ধিতে ঘিরে ফেলে এবং ধরে ফেলে। এই খেলা শুধু সময় কাটানোর জন্য ছিল না, এখানকার বাচ্চাদের জন্য এটি ছিল শরীর ও মনের এক ধরনের ব্যায়াম, বুদ্ধি ধারালো করার একটি উপায়। ইজাবেলা চাইতো যে এই বাচ্চাদের চিন্তা করার ক্ষমতা সব সময় যেন বাড়তে থাকে। ঠিক সেই সময় অনাথ আশ্রমে একটি খবর আসে। কোনি নামের এক 6 বছরের ছোট্ট মেয়ে, যার বড় বড় চোখ, আজ তাকে অন্য পরিবার দত্তক নিয়ে যাবে। তার জন্য নতুন এক পরিবার এসেছে। কোনি খুব নিষ্পাপ আর মিষ্টি একটা মেয়ে। সে সবসময় হাতে একটা ছোট্ট খরগোশের টেডি বিয়ার নিয়ে ঘুরে, যেটিকে সে লিটিল বনি বলে ডাকে। ওই টেডি ছাড়া সে এক মুহূর্তও থাকে না। সন্ধেবেলা কোনির বিদায়ের সময় হয়ে যায়। সব বাচ্চা সেখানে জড়ো হয়, কেউ হাসছে, কেউ কাঁদছে। কোনি নিজেও চোখ মুছতে মুছতে সবার কাছে ওয়াদা করে যে বাইরে যাওয়ার পর সে সবাইকে চিঠি লিখবে। সেখানে দাঁড়িয়ে থাকা রের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এতদিন এই অনাথ আশ্রম থেকে অনেক বাচ্চা দত্তক হয়ে চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো চিঠি পাঠায়নি, আর কেউ কখনো ফিরেও আসেনি। এই কথাটা রে একবার এমা আর নরমানের সাথে শেয়ার করেছিল, কিন্তু এই মুহূর্তে কেউ কিছু বলে না। ইজাবেলার হাত ধরে কোনি মেইন গেটের দিকে এগিয়ে যায়। বাকি সব বাচ্চারা শুধু তাকে তাকিয়ে তাকিয়ে চলে যেতে দেখে। কিছুক্ষণ পর এমা আর নরমান মেইন হল ঘর পরিষ্কার করছিল। তখনই এমার নজর যায় দূরে রাখা একটি টেবিলের ওপর, আর তার হার্টবিট যেন সাথে সাথে বেড়ে যায়। সেখানে কোনির সেই লিটিল বনি টেডিটা পড়ে আছে। এমা সাথে সাথে চিন্তিত হয়ে পড়ে। কোনি তো তার টেডি ছাড়া কোথাও যায় না, কখনোই না। ঠিক তখনই রে সেখানে আসে। সে জানালার বাইরে তাকিয়ে বলে যে মেইন গেটের লাইট এখনো জ্বলছে, তার মানে কোনি হয়তো এখনো সেখানেই আছে। তোমরা দুজন যদি এখনই যাও তবে হয়তো তার টেডিটা সময় মতো তাকে দিতে পারবে। এমা আর নরমান ভালো করেই জানে যে গেটের কাছে যাওয়া নিয়মের কঠোর বিরোধী, কিন্তু কোনির সেই নিষ্পাপ চোখ আর তার মিষ্টি মুখটা এমার চোখের সামনে ভেসে ওঠে। এমা টেডিটা হাতে নেয় আর দুজনে মিলে গেটের দিকে দৌড় দেয়। মেইন গেটের কাছে পৌঁছতেই তারা একটা বড় ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে। তারা দুজনে ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করে। হয়তো কোনি ওই ট্রাকের ভেতরেই বসে আছে। তারা আস্তে আস্তে সামনে এগোয়। এমা কোনিকে ডাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তারা ট্রাকের পেছনে গিয়ে ভেতরে উকি দেয়। ভেতরে যা দেখলো তা দেখে তাদের আত্মার শান্তি যেন উড়ে গেল। ট্রাকের ভেতরে কোনির নিথর দেহ পড়েছিল। চেহারাটা একদম শান্ত ছিল, আর তার বুকের ওপর একটা লাল ফুল রাখা ছিল। এমার হাত থেকে টেডিটা মাটিতে পড়ে যায়। সে থরথর করে কাঁপতে থাকে। তার মুখ দিয়ে একটা শব্দও বেরোচ্ছিল না। ভেতর থেকে যেন তার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে কারো আসার শব্দ শোনা যায়। নরমান এক মুহূর্তেই পুরো পরিস্থিতি বুঝে যায়। সে এমার হাত ধরে টানে আর দুজনে মিলে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে।
সেখানে দুটি অনেক বড় আর ভয়ঙ্কর দানব বা ডিমান আসে। তাদের চেহারা মানুষের মতো একেবারেই ছিল না। তারা কোনির মৃতদেহ ট্রাক থেকে বের করে একটা পানি ভর্তি ক্যাপসুলে ভরতে শুরু করে, আর তারপর কোনো ভয় ডর ছাড়াই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা বলে, এই জায়গার মানুষের মাংস খুব উচ্চ মানের হয়, এখানে বাচ্চাদের শুধু আমাদের খাওয়ার জন্য বড় করা হয়। বাচ্চারা যত বেশি বুদ্ধিমান হয়, তাদের মস্তিষ্ক বা মগজ তত বেশি সুস্বাদু হয়। এমার নরমানের মাথার ভেতর এক মুহূর্তেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। এটা কোনো অনাথাশ্রম নয়, এটা একটা মানুষের খামার বা ফার্ম, যেখানে বাচ্চাদের দানবের খাবার হিসেবে বড় করা হয়। ঠিক সেই সময় সেখানে ইজাবেলা চলে আসে। সে ওই দানবদের সাথে একদম স্বাভাবিকভাবে কথা বলে। কোনির নিথর দেহ সামনে দেখে ইজাবেলার চোখে কোনো দুঃখ বা বেদনা দেখা যায় না, কোনো অপরাধ বোধ নেই। সে সোজা ওয়াদা করে যে পরের বার সে আরও বুদ্ধিমান বাচ্চা তৈরি করে রাখবে। এক দানব বাতাসে কোনো বাচ্চার গন্ধ পায়, সে নিচে চেক করে আর মাটিতে পড়ে থাকা কোনির টেডিটা খুঁজে পায়। সে সেটা তুলে ইজাবেলার হাতে দেয়। টেডিটা দেখেই ইজাবেলা বুঝে যায় যে কোনো বাচ্চা এখানে এসেছিল। এমা আর নরমান ততক্ষণে সেখান থেকে দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে। জঙ্গলে বসে এমা কান্নায় ভেঙে পড়ে। যে মানুষটাকে সে নিজের মা ভেবেছিল, যে মহিলা তাদের বড় করেছে, পড়িয়েছে, ভালোবাসা দিয়েছে, সেই কিনা তাদের এভাবে মরার জন্য তৈরি করছিল। এই সত্যটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল। নরমান তার পাশে বসে তাকে সান্ত্বনা করার চেষ্টা করে, তারপর বলে, আমাদের এখান থেকে পালাতেই হবে। এমা চোখ উঠে বলে, একা নয়, সব বাচ্চাদের সাথে আমরা পালাবো। নরমান ভালো করেই জানে যে এত ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়ে পালানো প্রায় অসম্ভব, কিন্তু এমার সেই জেদ আর দৃঢ়তা দেখে সেও রাজি হয়ে যায়। পরের দিন দুজনে অনাথ আশ্রমে একদম স্বাভাবিক থাকার চেষ্টা করে। ইজাবেলা যেন কিছুতেই সন্দেহ না করতে পারে, সেটাই ছিল সবচেয়ে জরুরি। তারা চুপি চুপি ফেন্সের বা বেড়ার কাছে যায়, ফেন্স পার হয়, জঙ্গলের ভেতর আরও এগিয়ে যায়, এবং জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছতেই তাদের সামনে বিশাল বড় এক উঁচু দেওয়াল দাঁড়িয়ে থাকতে দেখে। কারো সাহায্য ছাড়া এই দেওয়াল টপকানো অসম্ভব। নরমান বলে, দেওয়ালে চড়ার জন্য মজবুত রশি লাগবে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। অন্যদিকে মাঠে খেলতে থাকা একটা ছোট্ট বাচ্চা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। বাকি সবাই খুব চিন্তিত হয়ে যায়, কিন্তু ইজাবেলা একদম ঘাবড়ায় না। সে সোজা তার পকেট থেকে একটা গ্যাজেট বা যন্ত্র বের করে, স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু চেক করে, আর সোজা জঙ্গলের ভেতর চলে যায়। কিছুক্ষণ পরই সে বাচ্চাটিকে হাত ধরে মাঠে নিয়ে আসে। এমা আর নরমান একে অপরের দিকে তাকায় আর বুঝে ফেলে যে ইজাবেলা সব বাচ্চার শরীরে গোপন ট্র্যাকার লাগিয়ে রেখেছে, যার মাধ্যমে সে ঘড়ির মতো দেখতে ওই যন্ত্রে প্রতিটি বাচ্চার লাইভ লোকেশন দেখতে পায়। এর মানে হলো ট্র্যাকারগুলো নিষ্ক্রিয় না করে সেখান থেকে পালানো আরও কঠিন ছিল। পরের দিন দুজনে জঙ্গলের ভেতর রশিগুলো একটা ফাঁপা গাছের ভেতর লুকিয়ে রাখে। ঠিক সেই সময় সেখানে রে চলে আসে আর তাদের হাতে নাতে ধরে ফেলে। রে সোজা প্রশ্ন করে, তোমরা কি লুকোচ্ছ? নরমান আর এমা প্রথমে একটু ভাবলো, তারপর সব কিছু খুলে বলল। কোনির মৃত্যু, ট্রাকের সেই দানব, আর এই ফার্মের পুরো সত্যিটা। রে কোনো নাটক করে না, সে খুব বাস্তববাদী ছেলে। এক মুহূর্ত চিন্তা করেই সে বলে দিল, এই মিশনে আমিও তোমাদের সাহায্য করব। তিনজনে মিলে লাইব্রেরিতে যায় রিসার্চ করার জন্য। সেখানে কিছু বিশেষ বই পাওয়া যায়। সব বইয়ের উপর একটা প্যাচার স্ট্যাম্প দেওয়া ছিল, আর তার চারপাশে কিছু কোড করা মেসেজ লেখা ছিল। তিনজনে মিলে সেই কোডগুলোকে ডিকোড করে বা ভাঙার চেষ্টা করে, আর শেষে একটা নাম বেরিয়ে আসে, উইলিয়াম মিনার্ভা। সে ছিল এমন একজন মানুষ যে এই ফার্মের পুরো সত্যিটা জানত, এবং এই বইগুলোর মাধ্যমে বাচ্চাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছিল যে সবাইকে এখান থেকে পালিয়ে যেতে হবে। এটি ছিল আশার এক নতুন আলো। সেই সন্ধ্যায় ইজাবেলা সব বাচ্চাদের মেইন হলে জড়ো করে। সে তাদের এক নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে পরিচয় করিয়ে দেয়, সিস্টার ক্রোন। ক্রোনকে দেখতে বেশ অদ্ভুত আর ভয়ের ছিল। এমা, নরমান আর রে তাকে দেখে একটু শক্ত হয়ে যায়। এখন তাদের উপর নজর রাখার জন্য একজনের বদলে দুজন শত্রু ছিল। প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়া এখন আরও কঠিন হয়ে পড়ার কথা। পরের দিন গেম সেশনটা ছিল বিশেষ। এমা, নরমান আর রে সব বাচ্চাদের জঙ্গলে লুকোচুরি খেলা শুরু করায়। কিন্তু এবার এটা শুধু খেলা ছিল না, এটা ছিল ট্রেনিং। লুকিয়ে থাকা, দৌড়নো, একে অপরকে সাহায্য করা। পালানোর দিন যা যা কাজে আসবে তার সবকিছুই এখান থেকে শিখতে হতো, যাতে ওই রাতে কেউ ভয় না পেয়ে যায়। কিন্তু ক্রোনও চুপচাপ বসেছিল না। সে নিজেও খেলায় অংশ নেয় এবং বাচ্চাদের ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে। সে শক্তিশালীও ছিল, আবার চালাকও। নরমান দূর থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল আর এমাকে ইশারা দিচ্ছিল। বাকি বাচ্চারা মিলে ক্রোনকে বারবার বোকা বানাচ্ছিল এবং ক্রোন তাদের ধরতে পারছিল না। কিন্তু এই খেলার পর ক্রোন একটা কথা বুঝে গিয়েছিল, এই বাচ্চারা একটা টিমের মতো কাজ করছে। তারা নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে। সেই রাতে এমা, নরম্যান আর রে গোপনে দেখা করে। নরম্যান কিছু একটা বলে থেমে যায়, তারপর বলে যে আমাদের পরিকল্পনার খবর ইজাবেলার কাছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। তার মানে এই বাচ্চাদের মাঝেই কেউ একজন আছে যে ইজাবেলার গুপ্তচর। গুপ্তচরকে খুঁজে বের করার জন্য নরম্যান একটা দারুণ পরিকল্পনা করে। সে নিজের বয়সী আরও দুজন বাচ্চা, ডন আর গিল্ডাকে টিমে যুক্ত করে। প্রথমে সে তাদের পুরো সত্যিটা বলে, কোনির মৃত্যু, ডিমনের খামার,
ডন শুরুতে বিশ্বাস করতে চায়নি, কিন্তু এমা যখন কাঁদতে কাঁদতে বলে যে কোনি এখন আর এই দুনিয়ায় নেই, তখন গিল্ডা তার কথা বিশ্বাস করে নেয়, কারণ সে জানত এমা কখনো মিথ্যা বলে না। ডনও মেনে নেয়। এবার গুপ্তচরকে ধরার চাল সাজানো হয়। নরম্যান ডনকে রশি লুকানোর একটি জায়গা বলেছিল সিলিংয়ের পেছনে, গিল্ডাকে বলেছিল অন্য জায়গা বিছানার নিচে, আর তৃতীয় একটি জায়গা সে কেবল একজন বিশেষ মানুষকে বলেছিল। সেই রাতে অনাথ আশ্রমের একটি বাচ্চা চুপি চুপি ইজাবেলার দরজার নিচে একটি গোপন চিরকুট ফেলে দিয়ে চলে যায়। চিরকুটে লেখা ছিল রশিগুলো কোথায় লুকানো হয়েছে, এবং সাথে আরও লেখা ছিল যে নরম্যান খুব চালাক আর বিপজ্জনক ছেলে। পরের দিন সকালে নরম্যান, এমা আর রে সেখানে যায় যেখানে রশি লুকানো ছিল, কিন্তু রশিগুলো সেখানে ছিল না। রে রাগের মাথায় বলে ডন আর গিল্ডার মধ্যে কেউ একজন গুপ্তচর। নরম্যান হাসে, একদম শান্ত, তারপর বলে না রে, ডন আর গিল্ডা কেউ গুপ্তচর নয়। নরম্যান বুঝিয়ে বলে যে তৃতীয় জায়গাটি সে কেবল একজনকেই বলেছিল। গুপ্তচর সব জায়গার খবর ইজাবেলার কাছে পৌঁছে দিয়েছে। রে চুপ হয়ে যায়। নরম্যান ধীরে তার দিকে তাকায় আর বলে গুপ্তচরটা তুমি রে। রে কয়েক মুহূর্ত চুপ থাকার পর সত্যিটা স্বীকার করে নেয়। সে অনেক আগের থেকেই ইজাবেলার জন্য কাজ করছিল, যাতে নিজের জান বাঁচাতে পারে। সে জানত যে একা পালিয়ে যাওয়া অসম্ভব, তাই সে ইজাবেলার সাথে একটা চুক্তি করেছিল। সে গুপ্তচর হবে আর বিনিময়ে ইজাবেলা তার দত্তক নেওয়ার সময়টা বাড়িয়ে দেবে। রে আরও বলে যে কোনির টেডিটা সে ইচ্ছে করেই টেবিলে রেখে এসেছিল। সে চেয়েছিল এমা আর নরম্যান গেট পর্যন্ত যাক এবং নিজেদের চোখে খামারের সত্যিটা দেখুক, যাতে তারা পালানোর পরিকল্পনা করতে পারে এবং সেও তাদের সাথে বেরিয়ে আসতে পারে। এই সব শুনে এমা আর নরম্যান বড় ধাক্কা খায়, কিন্তু তারা জানত যে রে মনের দিক থেকে খারাপ নয়। এমা বলে তুমি যা করেছো তা ভুল ছিল, কিন্তু আমরা আজও তোমার উপর ভরসা করি। রেকে টিম থেকে বের করে দেওয়ার বদলে তারা তাকে ডাবল এজেন্ট বানিয়ে দেয়। বাইরে ইজাবেলার গুপ্তচর আর ভেতরে নরম্যানের লোক। রে তাদের নিজেদের রুমে নিয়ে যায়। মেঝের নিচে একটি গোপন ছিদ্র খুলে রাখায়। সেখানে রাখা ছিল কিছু গ্যাসের ক্যান আর একটা বিশেষ গ্যাজেট যা রে নিজে তৈরি করেছিল। সে জানায় এই গ্যাজেট বাচ্চাদের শরীরে থাকা ট্র্যাকারের সিগন্যাল পুরোপুরি ব্লক করে দিতে পারে। ইজাবেলার মেশিনে তাদের আর কোনো লোকেশন দেখা যাবে না। সেই সন্ধ্যায় রে ইজাবেলার কাছে যায় এবং তার মনোযোগ ঘোরানোর জন্য একটি মিথ্যা বলে যে এমা আর নরম্যান তাদের খাবারে বিষ মেশানোর পরিকল্পনা করছে। ইজাবেলা হেসে তাকে ধন্যবাদ দেয়, কিন্তু সাথে সাথে সোজাসুজি বলে দেয় রে, কয়েক মাস পরেই তোমারও দত্তক হওয়ার সময় এসে যাবে। অর্থাৎ রে এর মৃত্যুর সময়ও ঠিক হয়ে গিয়েছিল। সে ভেতর থেকে কেঁপে ওঠে, কিন্তু মুখে কোনো ভয় ফুটতে দেয় না। 5 জন বাচ্চা দেওয়ালের দিকে যায় রশি আর ট্র্যাকিং টেস্ট করতে। দেওয়ালের কাছে পৌঁছতেই ক্রোন সেখানে চলে আসে আর তাদের হাতে নাতে ধরে ফেলে। সবার মনে হয় সব শেষ, কিন্তু ক্রোন এমন কিছু করে যার আশা কেউ করেনি। সে বলে ভয় পেও না, আমি ইজাবেলাকে কিচ্ছু বলবো না, আমি তোমাদের সাহায্য করতে চাই। বাচ্চারা বিশ্বাস করতে পারে না। তখন ক্রোন তার কলার সরিয়ে একটা দাগ দেখায় আর বলে আমার শরীরের ভেতরে একটা চিপ লাগানো আছে। যদি কোনো বাচ্চা আমার হেফাজত থেকে বেরিয়ে যায় অথবা আমি ইজাবেলার বিরুদ্ধে কিছু করি, তাহলে হেডকোয়ার্টার্স থেকে এই চিপের মাধ্যমে আমাকে শক দিয়ে মেরে ফেলা হবে। ক্রোন আরও জানায় সে নিজেও এই অনাথ আশ্রমে বড় হয়েছে। সে ইজাবেলাকে সরিয়ে নিজে এই খামারের মা হতে চেয়েছিল, যাতে নিজের জান বাঁচাতে পারে। এই কারণেই সে বাচ্চাদের সাহায্য করতে চায়। সেই রাতে 5 জন বাচ্চা ক্রোনের রুমে যায়। সেখানে ক্রোন তাদের এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সত্য ইতিহাস শোনায়। সে বলে আজ থেকে প্রায় 1000 বছর আগে মানুষ আর দিমনের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল। দুই পক্ষের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই ধ্বংসলীলা থামানোর জন্য দুই গ্রুপের মধ্যে একটা বড় চুক্তি হয়, যার নাম দেওয়া হয় দ্য প্রমিসড। এই চুক্তি অনুযায়ী মানুষ আর দিমনেরা তাদের দুনিয়াকে 2টি আলাদা অংশে ভাগ করে ফেলে। দিমনেরা ওয়াদা করে যে তারা এখন আর মানুষের দুনিয়ায় গিয়ে আক্রমণ করবে না, কিন্তু এই শান্তির বদলে মানুষকে একটা খুব নিষ্ঠুর শর্ত মানতে হতো। শর্তটি হলো দিমনেরা খাওয়ার জন্য মানুষের বাচ্চার যোগান পাবে। এই শর্ত পূরণ করার জন্যই দুনিয়াতে গ্রেস ফিল্ডের মতো অনেক গোপন খামার তৈরি করা হয়, যেখানে এতিম বাচ্চাদের খুব ভালো পরিবেশে লালন করা হয়। বাচ্চা যত বুদ্ধিমান, দিমনের কাছে সে তত মূল্যবান, কারণ বুদ্ধিমান মানুষের মগজ খেলে দিমনের নিজেদের বুদ্ধি আর শক্তি বাড়ে। যদি তারা মানুষের মগজ না খায়, তাহলে তারা আবার জানোয়ারের মতো অবস্থায় ফিরে যায়। এই কারণেই ইজাবেলা বাচ্চাদের এত পড়াশোনা করায়। এই কারণেই রোজ আইকিউ টেস্ট হয়। বাচ্চারা ট্র্যাকারের ব্যাপারে জিজ্ঞেস করলে ক্রোন জানায় সব বাচ্চার কানের পেছনে একটি খুব ছোট ট্র্যাকার লাগানো আছে, যার মাধ্যমে ইজাবেলা তার ঘড়িতে সবার লোকেশন দেখতে পারে। এখন যেহেতু রের গ্যাজেট আগের থেকেই তৈরি ছিল, বাচ্চাদের চোখে আর কোনো ভয় ছিল না। ক্রোন এই আত্মবিশ্বাস দেখে বুঝে যায় যে এরা ট্র্যাকার ব্লক করার উপায় খুঁজে পেয়েছে। পরের দিন ক্রোন বাচ্চাদের রুমে ছিল। ঠিক তখনই ইজাবেলা চলে আসে। তার হাতে একটি চিঠি ছিল। ইজাবেলা ক্রোনকে চিঠি দিয়ে জানায় যে হেডকোয়ার্টার্স থেকে অর্ডার এসেছে, তোমাকে অন্য একটি অনাথ আশ্রমে মায়ের পোস্টে পাঠানো হচ্ছে। এক্ষুনি এখান থেকে যেতে হবে। ক্রোন জানত যে এতে কোনো প্রমোশন নয়, বরং তাকেও দিমনের খাবার বানানো হচ্ছে।
ইজাবেলা তার চালাকি আগেই বুঝে গিয়েছিল। ক্রোন চলে যায়, কিন্তু যাওয়ার সময় বাচ্চাদের জন্য একটি স্পেশাল বেঞ্চ রেখে যায়। মেইন গেটে পৌঁছতেই ক্রোনের দেখা হয় গ্র্যান্ডমাদার বা দাদির সাথে। তিনি পুরো সিস্টেমের সুপারভাইজার ছিলেন। নিজের যান বাঁচানোর শেষ চেষ্টায় ক্রোন দাদিকে জানানোর চেষ্টা করে যে গ্রেস ফিল্ডের বাচ্চারা পালানোর পরিকল্পনা করছে, কিন্তু দাদির ইজাবেলার উপর পূর্ণ ভরসা ছিল। ক্রোন তার কথা শেষও করে না, অন্ধকার করিডোর থেকে একটা খুব ভয়ঙ্কর ডিমন বেরিয়ে আসে। দাদির ইশারায় সে ক্রোনের উপর আক্রমণ করে, আর ক্রোন সেখানেই শেষ হয়ে যায়। ক্রোনের যাওয়ার পর এমা আর নরমান বিনা সময় নষ্ট না করে পরিকল্পনার পরবর্তী অংশে কাজ শুরু করে দেয়। তারা দুজনে চুপি চুপি সেই বড় দেয়ালের দিকে এগিয়ে যায়। তারা ওটার ওপর চড়তে চায়, দেখতে চায় দেয়ালের ওপারে আসলে কি আছে। অন্যদিকে রে অনাথ আশ্রমের ভেতরে থেকে ইজাবেলাকে তার কথা দিয়ে আটকে রাখে, কিন্তু ইজাবেলাই বাচ্চাদের চেয়ে অনেক বেশি চালাক ছিল। সে আগেই রে এর কথার উপর সন্দেহ করেছিল। সে সাথে সাথে রেকে একটি খালি ঘরে বন্দি করে ফেলে। তারপর সে নিজে সোজা জঙ্গলের দিকে এগিয়ে যায়। ঘরে বন্দি রেকে বাঁচানোর জন্য ডন চলে আসে। ডন দ্রুত তালা ভেঙে রেকে বাইরে বের করে আনে। দুজনে দৌড়ে দেয়ালের দিকে যায় যাতে এমা আর নরম্যানকে সতর্ক করতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইজাবেলা সরাসরি দেয়ালের কাছে পৌঁছে যায় এবং দুজনকে আটকে দিয়ে ধমকাতে শুরু করে। সে বলে, আমি তোমাদের এখানে সবকিছু দিয়েছি, ভালো খাবার, ভালো কাপড়, প্রচুর ভালোবাসা, একটা নিরাপদ জীবন। তারপরও তোমরা এই অনাথ আশ্রমের সবচেয়ে বড় নিয়মটা ভাঙার চেষ্টা করলে। ঠিক তখনই এমা দৌড়ে আসে এবং পেছন থেকে ইজাবেলাকে শক্ত করে জড়িয়ে ধরে যাতে সে নড়াচড়া করতে না পারে। এমা চিৎকার করে বলে, নরম্যান থামো না, দেয়ালে চড়ো আর এখান থেকে পালিয়ে যাও। কিন্তু ইজাবেলার শক্তি এমার ধারণার চেয়েও অনেক বেশি ছিল। সে এক মুহূর্তের মধ্যে নিজেকে এমার ধরা থেকে ছাড়িয়ে নেয় এবং রাগের মাথায় এমার পা এত জোরে মোচড় দেয় যে সেটা সেখানেই ভেঙে যায়। এমা ব্যথায় চিৎকার করতে করতে মাটিতে পড়ে যায়। এটা দেখে নরম্যানের পা সেখানেই থেমে যায়। সে এমাকেই করুণ অবস্থায় ফেলে রেখে একা পালিয়ে যেতে পরিষ্কার অস্বীকার করে। ইজাবেলা হাসে। তারপর সে জানায় যে হেডকোয়ার্টার্স থেকে অর্ডার চলে এসেছে। কাল নরম্যানের দত্তক নেওয়ার দিন বা অ্যাডপশন হওয়ার কথা, অর্থাৎ কালই তার শেষ দিন। সেই রাতে 4 জন বাচ্চা একসাথে মিলিত হয়। রে বলে, আমাদের কাছে শুধু আজকের রাতটাই আছে। কাল সকালে আমরা নরম্যানের পায়ে চোট পাওয়ার নাটক করব, অথবা ওকে অনাথ আশ্রমের ভেতরে কোথাও লুকিয়ে রাখব। নরম্যান সরাসরি না করে দেয়। সে বলে, আমি যদি পালানোর চেষ্টা করি বা লুকিয়ে থাকি, তবে ইজাবেলা পুরো অনাথ আশ্রমে হাই অ্যালার্ট জারি করে দেবে। নিরাপত্তা আরও কঠোর হয়ে যাবে। তখন বাকি বাচ্চাদের এখান থেকে পালিয়ে যাওয়া চিরতরে অসম্ভব হয়ে পড়বে। নরম্যান আবেগপ্রবণ হয়ে বলে, আমাকে যদি আমার ভাই বোন আর বন্ধুদের বাঁচানোর জন্য নিজের প্রাণও দিতে হয়, আমি হাসি মুখে তা দিয়ে দেব। পরের দিন সকালে নরম্যান খুব শান্ত মনে নিজের জিনিসপত্র গুছাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আলমারির এক কোণায় সে সেই বিশেষ কলমটি পায় যেটা ক্রোন রেখে গিয়েছিল। নরম্যান ওটা ভালো করে দেখে আর বুঝে যায় যে এটা কোনো সাধারণ কলম নয়, ভেতরে কিছু লুকোনো আছে। নরম্যান সেটা নিজের পকেটে রেখে দেয়। অনাথ আশ্রম ছাড়ার আগে যখন কেউ দেখছিল না, নরম্যান চুপি চুপি সেই বড় দেয়ালে চড়ে বসে। সে দেখতে চেয়েছিল ওপারে কি আছে, যাতে বন্ধুদের জন্য শেষবারের মতো পথ পরিষ্কার করতে পারে। দেয়ালের একদম উপরে পৌঁছতেই তার আত্মার শান্তি যেন উড়ে যায়। দেয়ালের ওপারে কোনো জমি বা রাস্তা ছিল না, সেখানে ছিল এক বিশাল গভীর আর ভয়ঙ্কর খাদ। এত গভীর যে কেউ যদি সেখান থেকে নিচে পড়ে তবে বেঁচে ফেরা অসম্ভব। নরম্যান বুঝে যায় এই খাদ পার হওয়ার শুধু একটিই উপায় আছে, এমন একটা ব্রিজ বা সেতু খুঁজতে হবে যা এই খাদের ওপর দিয়ে যায়। আর সেই ব্রিজটা মেইন গেটের পাশ দিয়ে যায়, যেখানে সব সময় পাহারা থাকে। সে দেওয়াল থেকে নিচে নেমে আসে, কারো টের পেতে দেয় না। একটা কাগজে সেই খাদের মানচিত্র তৈরি করে, পুরো ডিটেলস লিখে রাখে। দেয়ালের কাছে সরাসরি লাফ দিও না, খাদ অনেক গভীর, ব্রিজ খুঁজে বের করতে হবে। সে মানচিত্র আর কলমটা এমার বিছানার নিচে লুকিয়ে রাখে। সন্ধ্যা হয়, নরম্যানের যাওয়ার সময় হয়ে যায়। সব বাচ্চা মেইন হলে জড়ো হয়। ছোট বাচ্চারা মনে করেছিল নরম্যান কোনো ভালো পরিবারের কাছে যাচ্ছে, তারা খুশি ছিল। কিন্তু এমা, রে, ডন আর গিলদা এই সত্যিটা জানত। এমা ভাঙা পানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নরম্যানের কাছে আসে, তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কারণ সে জানত যে এই দরজা পার হওয়ার সাথে সাথেই দানবরা নরম্যানকে মেরে খেয়ে ফেলবে। নরম্যান এমার চোখের জল মুছে দেয়, হাসি মুখে, শুধুই হাসি মুখে সে সবার কাছ থেকে বিদায় নিল। রে এর দিকে তাকালো, কিছু বলল না। দুজনে কোনো কথা না বলেই একে অপরকে বিদায় জানালো। তারপর ইজাবেলার সাথে নরম্যান মেইন গেটের ভেতরে চলে যায়। গেটের ভেতরে একটি গোপন করিডর আছে, সেখানে নরম্যানকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ধনী ব্যক্তি দাঁড়িয়েছিল, পিটার র্যাট্রি, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, মুখে হাসি। পিটার বলে যে সে কোনো সাধারণ মানুষ নয়, সে এই পুরো পৃথিবীতে চলতে থাকা হিউম্যান ফার্মিং অর্থাৎ মানুষকে দানবদের খাবার বানানোর অপারেশনের লিডার। নরম্যানের বুদ্ধিতে সে খুব মুগ্ধ ছিল। সে তাকে সবকিছু বিস্তারিত বলতে শুরু করে। নরম্যান পিটারের চোখের দিকে সরাসরি তাকায় আর বলে, আমাকে কিছুই বলার দরকার নেই, আমি জানি এখানে আমার সাথে কি হতে চলেছে। আমি এখানে নিজের ইচ্ছায় আমার বন্ধুদের বাঁচানোর জন্য এসেছি। পিটারের এই সাহস দেখে সে অবাক হয়ে যায়। তারপর ঘরের পেছন থেকে এক ভয়ঙ্কর ডিমন বেরিয়ে আসে আর নরম্যানের দিকে এগোতে
হতে থাকে। অন্যদিকে অনাথাশ্রমে এমার কান্নায় বুক ফেটে যাচ্ছিল। নরম্যান চলে যাওয়ার শোকে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। ভাঙা পা আর ভারাক্রান্ত হৃদয়ের বোঝা নিয়ে এমা বিছানা থেকে নড়াচড়াও করতে পারছিল না। ইজাবেলা এমার ঘরে আসে, খুব ভালোবাসার সাথে তার মাথায় হাত বুলিয়ে বলে, এমা, তুমি এই অনাথ আশ্রমের সবচেয়ে বুদ্ধিমান মেয়ে। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এবার সত্যিটা মেনে নাও। তারপর সে অফার দেয়, আমি চাই তুমি এই অনাথ আশ্রমের পরবর্তী মা হও, ট্রেনিং শুরু করো। যদি রাজি হয়ে যাও তাহলে দানবদের খাবার হতে থেকে বেঁচে যাবে, এক খুব বিলাসবহুল আর নিরাপদ জীবন পাবে। এমা ভেতর থেকে পুরোপুরি হেরে যায়। সে বুঝতে পারে যে ইজাবেলা তাকে নিজের মতো একজন কসাই বানাতে চায়, যে নিজে বাচ্চাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে। এমা কোনো উত্তর দেয় না, কিন্তু ভেতরে ভেতরে তার সংকল্প আরও দৃঢ় হয়ে ওঠে। অন্যদিকে রেও খুব দুঃখিত ছিল। নরম্যান তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, আর এখন সেই পৃথিবীতে নেই। সে সারাদিন চুপচাপ এক কোনায় বসে থাকে, কারো সাথে কথা বলে না। তারপর এক সন্ধ্যায় ইজাবেলা রে এর কাছে আসে। তার চেহারার বিষণ্ণতা দেখে হেসে বলে, রে, তোমার গুপ্তচরের ডিউটি এখন শেষ। দত্তক নেওয়ার জন্য পরবর্তী নম্বর তোমার। কয়েকদিনের মধ্যেই তোমার শিপমেন্ট হওয়ার কথা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এটা শুনে রে এর মুখে কোনো ভয় জাগে না, কিন্তু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা চলে আসে। সে মনে মনে এমন কিছু ঠিক করে ফেলেছিল যে অবশেষে সেই রাত চলেই এলো। রে এর অনাথ আশ্রমের শেষ রাত। রাতের নিস্তব্ধতায় রে ডাইনিং হলে একা বসেছিল। ঠিক তখনই এমা সেখানে আসে। এমা বলে, রে, আমাদের কাছে এখনো সুযোগ আছে। আমার কাছে এখান থেকে পালানোর একটি পরিকল্পনা আছে। রে তার কথা মাঝপথেই থামিয়ে দেয়। সে বলে, এখন অনেক দেরি হয়ে গেছে। এমা, নরম্যান চলে গেছে। বাইরে যাওয়ার আশা আমার শেষ হয়ে গেছে। কিন্তু আমি দানবদের খাবার হয়ে নিজের জীবন শেষ করব না। আমি এর জন্য নিজের একটা পরিকল্পনা তৈরি করে ফেলেছি। আর তারপর এমা কিছু বুঝে ওঠার আগেই রে দিয়াশলাইয়ের কাঠি জ্বালায় এবং নিজের কাপড়ে ফেলে দেয়। আগুনের বিশাল শিখা রেকে গ্রাস করতে শুরু করে। ধোঁয়া ছড়িয়ে পড়ে। এমা এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করতে শুরু করে। তার আওয়াজ শুনে ইজাবেলা পাগলের মতো দৌড়ে ডাইনিং হলের দিকে আসে। সে ভেতরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। পুরো ঘর আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলছিল। এমা কাঁদতে কাঁদতে বলে, মা দেখো, রে নিজের গায়ে আগুন লাগিয়ে নিয়েছে। ও ভেতরে আছে। ইজাবেলা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সাথে সাথে তার ট্র্যাকিং মেশিনটি বের করে। স্ক্রিনে রের সিগন্যাল আগুনের ঠিক মাঝখানে দেখা যাচ্ছিল। ইজাবেলার পুরো বিশ্বাস হয়ে যায় যে রে আগুনের ভেতরে পুড়ছে। সে সময় নষ্ট না করে ঘরে রাখা অগ্নি নির্বাপক যন্ত্রটি তুলে নেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায়। কিন্তু যেই ইজাবেলার পুরো মনোযোগ আগুন নেভানোর দিকে যায়, এমা চুপি চুপি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইজাবেলা যখন পেছনে ফেরে, এমা সেখানে ছিলই না। শুধু মেঝেতে ছিল কিছু রক্তের ফোঁটা আর মানুষের চামড়ার একটি কাটা টুকরো। এটা দেখে ইজাবেলার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ বন্ধ করে দেয়। তারপর সবকিছু একবারে বুঝে আসে। এই সবকিছুই ছিল ধোঁকা। গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। নরম্যান আগে থেকেই জানতো যে রে নিজের গায়ে আগুন লাগানোর কথা ভাবছে, এবং সে এমাকে বুঝিয়েছিল যে রের এই জেদকেই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার বানাতে হবে। নরম্যান চলে যাবার পর এমা সেই চিরকুটটি চুপি চুপি ডন আর গিল্ডাকে দেখিয়েছিল। গত কয়েকদিন ধরে যখন এমা তার পায়ের আঘাতের কারণে বিছানায় থাকার নাটক করছিল, তখন ডন আর গিল্ডা বাকি বড় বাচ্চাদের সাথে নিয়ে অনাথ আশ্রমের ভেতর পালানোর পুরো প্রস্তুতি নিচ্ছিল। খাবার দাবার, ওষুধ, কাপড়, দড়ি সব জমা করা হচ্ছিল। রাতে দৌড়ানো, দেয়ালে চড়া আর খাদ পার হবার প্র্যাকটিসও করানো হচ্ছিল। রেকে এই প্রস্তুতির কোনো খবর দেওয়া হয়নি, কারণ ইজাবেলা 24 ঘন্টা তার উপর নজর রাখত। অনাথ আশ্রমের সবচেয়ে বুদ্ধিমান ছোট বাচ্চা ফিলকে এমা পুরো সত্যিটা জানিয়ে দিয়েছিল। 4 বছরের ছোট বাচ্চাদের জন্য খাদ পার হওয়া খুব বিপজ্জনক ছিল, তাই তাদের ফিলের সাথে অনাথ আশ্রমে রেখে যাওয়ার সিদ্ধান্ত হয়। এমা ফিলের কাছে ওয়াদা করে, 2 বছরের মধ্যে আমরা ফিরে আসব এবং সবাইকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। গল্প বর্তমানে ফিরে আসে। আসলে যখন রে ডাইনিং হলে নিজের গায়ে তেল ছিটিয়ে আগুন লাগাতে যাচ্ছিল, এমা শেষ মুহূর্তে রেকে পেছনে টেনে নিয়েছিল। তারপর একটি ধারালো ছুরি বের করে খুব দ্রুত রের কানের পেছন থেকে তার গোপন ট্র্যাকারটি কেটে বের করে ফেলেছিল। এই কারণেই সেখানে মেঝেতে রক্ত আর চামড়ার টুকরো পড়েছিল। নরম্যান যখন অনাথ আশ্রম থেকে বিদায় নিয়েছিল, সে যাবার সময় এমার বিছানার নিচে একটি মানচিত্র আর একটি গোপন চিরকুট রেখে গিয়েছিল। সেই নোটে পুরো পরিকল্পনাটি লেখা ছিল। এমা ট্র্যাকারটি আর রের কিছু পুরনো কাপড় আগুনে ফেলে দিয়েছিল, যাতে ইজাবেলার মেশিনে এটাই দেখায় যে রে আগুনের ভেতরে আছে। আর এমা ছুরি দিয়ে নিজের কানের ট্র্যাকারটিও বের করে ফেলেছিল। তারপর রেকে নিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে রে অবাক হয়ে জিজ্ঞেস করে, বাকি বাচ্চারা কোথায়? এমা মুচকি হেসে বলে, ডন আর গিল্ডা আগেই সব বড় বাচ্চাদের ট্র্যাকার বের করে দিয়েছে। সবাই দেয়ালের দিকে চলে এসেছে।
ইজাবেলা অ্যালার্ম বাজিয়ে হেডকোয়ার্টার্সকে খবর দেয় এবং নিজেও জঙ্গলের দিকে দৌড়ায়। বাইরে জঙ্গলে সব বাচ্চারা সোজা সেই বড় দেয়ালের দিকে দৌড়াচ্ছিল। ট্র্যাকারগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ইজাবেলা তাদের ট্র্যাক করতে পারছিল না। সবাই পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। ডন আর কিছু বড় বাচ্চা সবার আগে দড়ি নিয়ে দেয়ালে চড়ে পড়ে। তারপর এক এক করে প্রতিটি বাচ্চাকে ওপরে টেনে নেয়। দেয়ালের ওপারে সেই গভীর ভয়াবহ খাদ দেখে ছোট বাচ্চারা এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু ভয়ের বদলে তাদের চোখে মুখে ছিল দৃঢ়তা। আগে থেকে প্র্যাকটিস করা পরিকল্পনা অনুযায়ী ডন তার পুরো শক্তি দিয়ে একটি মজবুত দড়ি বাতাসে ঘুরিয়ে খাদের ওপারে একটি গাছের ডালে আটকে দেয়। তারপর এক এক করে বাচ্চারা কাপড় দিয়ে বানানো হ্যান্ড ক্লিপগুলো কোমরে আটকায় এবং দড়ির সাহায্যে খাদের ওপর দিয়ে দ্রুত পার হয়ে যায়। নিচে ছিল অনেক গভীর খাদ, একটা ভুলোই প্রাণ নিতে পারত। তবুও কেউ পিছিয়ে আসেনি। বড় বাচ্চারা আগে যায়, ওপারে পৌঁছে ছোট বাচ্চাদের নিরাপদে নামিয়ে নেয়। অল্প সময়ের মধ্যেই প্রায় সব বাচ্চা খাদ পার করে ফেলে। এখন দেয়ালে শুধু এমা বাকি ছিল। যেই সে দড়ি ধরতে যায়, ইজাবেলা সেখানে পৌঁছায়। থামো এমা, সামনে আর যেও না, তোমরা বাইরের পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। দানবদের সেই দুনিয়া অনেক বিপজ্জনক। এমা এক মুহূর্ত ইজাবেলার দিকে তাকায়, তারপর বলে 3টি সহজ শব্দ, বিদায় মা, এবং দড়ি ধরে খাদের ওপরে লাফ দেয়। ইজাবেলা তাকে আটকাতে পারে না। এমা ওপারে পৌঁছায় আর ডন সাথে সাথে সেই দড়ি তেটে দেয়। এখন ইজাবেলার কাছে বাচ্চাদের কাছে পৌঁছানোর আর কোনো পথ ছিল না। দেয়ালে একা দাঁড়িয়ে ইজাবেলা খাদের ওপারে দৌড়াতে থাকা বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে। সে চাইলে অ্যালার্ম বাজিয়ে হেডকোয়ার্টার্স থেকে দানবদের সৈন্যবাহিনী ডাকতে পারত, কিন্তু সে তা করে না। এমার সাহস দেখে, সেই ছোট্ট মেয়েটির চোখে ওই জেদ দেখে ইজাবেলার মন গলে যায়। ওপারের দুনিয়ায় দৌড়াতে থাকা বাচ্চাদের দেখতে দেখতে ইজাবেলার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়, যখন সেও এই খামারের একটি বাচ্চা ছিল। সেও স্বপ্ন দেখেছিল পালিয়ে যাওয়ার। সেও বেয়াল পর্যন্ত পৌঁছেছিল এবং ওপারে গভীর খাদ দেখে সে থমকে গিয়েছিল। বেঁচে থাকার জন্য সে মা হওয়ার পথ বেছে নিয়েছিল। আজ এমা আর বাকি বাচ্চারা সেই কাজ করে দেখিয়েছে যেটা ইজাবেলাকার পুরো জীবনে করতে পারেনি। ইজাবেলার মুখে একটি হালকা হাসি ফুটে ওঠে এবং সে ধীরে ধীরে বলে, যাও বাচ্চারা, নিজের জীবন বাঁচিয়ে নাও আর সবসময় খুশি থেকো। পরের দৃশ্যে আমরা দেখি ইজাবেলা গ্র্যান্ডমাদার আর পিটার র্যাট্রির সামনে পৌঁছায়। সে বাচ্চাদের পালানোর পুরো দায়ভার নিজের ওপর নিয়ে নেয়। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা একটি দানব তার দিকে এগিয়ে আসে এবং তার বুকের ওপর সেই লাল ফুলটি রেখে দেয়, যেটা আগে কনির শরীরে রাখা ছিল। পরের দৃশ্য স্ক্রিনে দেখানো হয় না, কিন্তু একজনের বুঝতে দেরি হয় না যে ইজাবেলার পরিণতি কি হয়েছিল। অন্যদিকে ভোরের প্রথম আলোর সাথে সব বাচ্চারা জঙ্গল পার হয়ে এক খুব সুন্দর খোলা জায়গায় চলে আসে। প্রথমবারের মতো তারা গ্রেসফিল্ডের সীমানার বাইরে ছিল। এমা তার পকেট থেকে নরম্যানের দেওয়া সেই বিশেষ কলমটি বের করে। যেই সে কলমটির বোতাম টিপে বাতাসে একটি হলোগ্রাম স্ক্রিন চালু হয়ে যায়। তাতে বাইরের দুনিয়ার একটি পূর্ণ ডিজিটাল মানচিত্র ভেসে ওঠে, আর সাথে একটি ডেস্টিনেশন কোড B0632। কোথায় ছিল এই জায়গা? সেখানে কি উইলিয়াম মিনারবার কোনো সাহায্য তাদের জন্য অপেক্ষা করছিল? এখনো জানা যায়নি। এমা মানচিত্রটির দিকে তাকায়। রে তার কাছে আসে। দুজন একে অপরের দিকে তাকায় আর হাসে। নরম্যান আজ তাদের সাথে ছিল না, কিন্তু তার তৈরি পরিকল্পনার সুবাদেই আজ এরা বেঁচে ছিল এবং স্বাধীন ছিল। এমা সামনে আগায়, বাকি সব বাচ্চাদের হাত ধরে বলে, এটাই আমাদের নতুন শুরু। এবং সব বাচ্চারা জঙ্গলের ভেতরে এগিয়ে যেতে থাকে, পৃথিবীর এক নতুন, অজানা এবং নিষ্পাপ সকালের দিকে। আশা করি আপনাদের সবার এই গল্পটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।